যেটা আমাকে সে মারধর করেছে, আমাকে যৌন নির্যাতন করার চেষ্টা করেছে, যৌন হেনস্থা করার চেষ্টা করেছে, আমার সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করেছে। সেখান থেকে আমি পালিয়ে এসেছি, থানায় ছিলাম 2 দিন 2 রাত, মানে বাইরে থেকে কোর্ট কাচারি আদালত এইসব দৌড়াদৌড়ি। ব্যাচেলর বাসায় গিটার শিখতে গিয়ে গিটার নয়, শিখল কিভাবে প্রেম ও রোমান্স করতে হয়। ডেন কলেজের ছাত্রী জান্নাতুল তাজরিয়া ওরা গিটার শেখার জন্য যে ব্যাচেলর বাসায়। এখন কথা হচ্ছে যে আচ্ছা, আমার কথার মধ্যে আমি জান্নাতুল তাজরিয়া ওরা আমি যে বিষয়টা ক্লিয়ার করার জন্য লাইভে এসেছি সেটা হচ্ছে, আমি এখন বলবো তার আগে আপনারা যারা যারা আমার লাইভটা দেখছেন একটু শেয়ার করে দিবেন, সবার কাছে যেন আমার এই বার্তাগুলো পৌঁছায়। আমি অনেকবার লাইভ করেছি, দেখেছেন আমি অনেকটা খারাপ একটা অবস্থার মধ্য দিয়ে কয়েকদিন যাবৎ গিয়েছি। একটা মেন্টাল টর্চার, একটা ফিজিক্যাল টর্চার, তার ওপর আমার কয়েকদিন ধরে ঘুম হয়নি, খাওয়া হয়নি, রেস্ট করা হয়নি। সো অনেকগুলো মানে বিষয় আমি এই কয়েকদিনের মধ্যে ফেস করেছি। সো তার মধ্যে থেকেই আমি কিছু বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি। হয়তো বা এত পরিস্থিতির মধ্যে আমার মানসিক অবস্থাও খুব একটা ভালো ছিল না। অনেক কথা আমি বলেছি যেগুলো অগোছালোভাবে বলেছি, এবং আমি যেই কথাগুলো মিন করতে চেয়েছি আপনারা প্রত্যেকটা কথাকেই বিপরীত পাশে নিয়ে যেয়ে উল্টা আমাকে আপনারা আসামি সাজিয়েছেন। আমি যেটা কমেন্ট সেকশন থেকে দেখতে পাচ্ছি যে পুরো বাংলাদেশ, পুরো সমাজ আমার অপোজিটে কথা বলছে। এখন আমার কথা, আমার সাথে ঘটে যাওয়া যে জিনিসগুলো নিয়ে যদি আমি মুখ খুলি তাহলে কি আমি অপরাধী? প্রথম প্রশ্নটা হচ্ছে এটা। তারপর কিছু কমেন্ট সেকশনের কিছু সংখ্যক কমেন্ট, আমার পক্ষে তো আসলে সব কমেন্টের অ্যান্সার দেওয়া পসিবল না, আপনারা সেটা ভালো করেই জানেন। সো আমি কিছু সংখ্যক কমেন্টের কিছু অ্যান্সার দিব এবং বেশ কিছু প্রশ্নের অ্যান্সার দিব যেগুলো হয়তো বা আমি আমার সেই রকম মানসিক অবস্থায়, আশা করি যারা আমার দর্শকরা আছে, আমার ভাই বোনেরা সহ আমার কলিগসরা, আমার যারাই আমার লাইভটা দেখছেন, হ্যাঁ, তারা এই কথাগুলো একটু ক্লিয়ার হবেন এবং সবকিছু ক্লিয়ারলি শোনার পরে আপনারা আসলে বিচার বিবেচনা করবেন যে কে সঠিক কে ভুল। এখন যেটা আমি বলতে চলেছি সেটা হচ্ছে যে অনেকে প্রশ্ন করেছে, আমি একটা কমেন্ট দেখলাম রিসেন্ট লিখছে যে বিয়ের প্রলোভনে কতবার রেপ হওয়ার পর মামলা করা উচিত, প্রথমবার রেপ হলেই মামলা করা হয় না কেন? হ্যাঁ, এই যে একটা কমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, আমি একটু কমেন্টটা একটু দেখাবো। একজন কমেন্ট করেছেন যে বিয়ের প্রলোভনে কতবার রেপ হওয়ার পর মামলা করা উচিত, মানে সে আমাকে প্রশ্ন করেছেন প্রথমবার রেপ হলেই মামলা করা হয়নি কেন। আমি খুব সংক্ষেপে মানে বলেছি যে তার সাথে আমার গিটার ক্লাসে পরিচয়, সে আমার গিটারের টিচার ছিল, আমি তার স্টুডেন্ট ছিলাম। সেভাবে একটা আমাদের সম্পর্ক, যে বিষয়টা মানে চেনা জানার যে সম্পর্কটা সেটা হয়। এখন কথা হচ্ছে যে সে আমাকে বাসায় গিটার শেখানোর নামে সে আমাকে নিয়ে গেল, আমি সেখানে গেলাম, যাওয়ার পর সে আমাকে কোনো কিছু না বলেই আমাকে রেপ করে। ওই অবস্থায় আমার অনিচ্ছা সত্ত্বে আমার সাথে সে ফিজিক্যালি যে বিষয়টা করেছে, যে হেনস্থা বা যেটাকে রেপ বা যেটাই বলেন, তারপর আমি কান্নাকাটি করেছি, আমি এটা নিয়ে কথা বলতে চেয়েছি বাইরে, যে আমি এই বিষয়টা নিয়ে কথা বলবো, আমি সবাইকে জানাবো এই বিষয়টা। তো তখন সে আমাকে বলল যে কিছু বিষয় মানে কেউ কমেন্ট করছে, অনেকগুলো কথা বলছে, আমি এগুলো সব কমেন্টেরই অ্যান্সার দিব বলেই তো আপনাদের লাইভে এসেছি। আগে আমি আমার কথাগুলো বলি, দেন আপনারা যে কমেন্টগুলো করছেন আমি সেই কমেন্টের অ্যান্সার অবশ্যই দিব। সো আপনাদের কিছু ব্যক্তিগত প্রশ্ন থাকতে পারে, আপনারা কমেন্ট করতে পারেন। সে যখন আমার সাথে এটা করলো, আমি যখন সেটা মানতে নারাজ, প্রথমবার এই যে বললো যে প্রথমবার রেপ হওয়ার পরে আপনি কেন মামলা করলেন না, এখন আমি এটা নিয়ে কথা বলবো। আমি কিন্তু সেই সময়েও প্রতিবাদী নারীটাই ছিলাম, ঠিক আজকের এখনকার ওরা যেই মেয়েটা প্রতিবাদী সেই মেয়েটাই ছিলাম তখনও। সেই মুহূর্তে যখন আমি বাইরে কথা বলার চেষ্টা করলাম, সে প্রথমবারে আমাকে অনেকগুলো ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো, আমাকে বুঝালো, হ্যাঁ, এবং আমাকে সে বললো ভালোবাসার যে ব্ল্যাকমেলটা সেটা আমাকে করলো, যে সে আমাকে ভালোবাসে, সে আমাকে বিয়ে করবে, এরকম একটা প্রতিশ্রুতিতে সে আমাকে মুখ খুলতে বারণ করলো। বাট আমার ওই সময় আমি সেটাতে রাজি হইনি, আমি বের হয়ে আসলাম এবং আমি ভেবেছিলাম যে আমি এটা আসলে এটা নিয়ে মামলা করব। কিন্তু আমি তখন 25 সালে কেবলমাত্র অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি ইডেন কলেজে, এবং আমার বাসা কিন্তু ঢাকায় না, আমার বাসা রংপুরে। সো এই মুহূর্তে আমার মা বাবা ভাই বোন কেউ ছিল না আমার সাথে ঢাকায়। আমার যে সাংবাদিক ভাইরা আজকে আমার পাশে দাঁড়িয়েছেন, সেই সাংবাদিক ভাইদের কাউকে আমি চিনতাম না। আমি এখন মিডিয়া জগতে নবাগত অভিনেত্রী হিসেবে কাজ করছি বলে আজকে সাংবাদিক যে ভাইরা আছে তাদেরকে আমি চিনছি, এবং তাদেরকে আমি ডাকলে হয়তো বা তারা আসছে, রেসপন্স করছে।
কিন্তু তারা তো ওই সময় রেসপন্স করতো না। এবং আজকে আমি মিডিয়াতে কাজ করছি বলেই হয়তো আমার কেসটা নেওয়া হয়েছে। আমি যদি ওই মুহূর্তে একটা সাধারণ ছাত্রী হিসেবে আমার মধ্যে যেমন একটা ভয় ছিল, আমার মান সম্মান হারানোর যেমন একটা ভয় ছিল, আমিও তো একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমিও একটা শিক্ষিত মেয়ে, আমিও অনার্স সেকেন্ড ইয়ারে পড়ছি সাইকোলজি ডিপার্টমেন্টে। তো পড়াশোনা করেই তো আমি এই পর্যায়ে এসেছি। আমি আমার একটা ভালো ফ্যামিলি থেকে বিলং করি, আমারও তো একটা মান সম্মানের ভয় আছে, একটা ইজ্জতের ভয় আছে। সো সব কিছু ভেবে, এবং আমি যদি ওই মুহূর্তে মামলা করতাম এবং সাংবাদিকদের ডাকতাম, কেউ আসতো না। এবং আমি সেই পর্যায়ে কাউকে চিনতামও না, আমি তখন একটা সাধারণ শিক্ষার্থী। সো এই জিনিসটা বললেও আপনারা ঠিক তখনও আমাকে নিয়ে ট্রল করতেন, এবং কোনো কোনো থানা বলেন কোথাও আমার এই মামলাটা লেখা হতো না। আপনারা সেটা খুব ভালো করেই জানেন যে কত সাধারণ মানুষ আছে, কত সাধারণ মানুষের সাথে প্রতিনিয়ত এই জিনিসগুলো ঘটে যাচ্ছে। ভাই, আমার যে ভাই বোনেরা যারা অডিয়েন্সরা দেখছেন, তাদের কিন্তু কখনো বিচার হচ্ছে না। তারা প্রতিদিন এইরকম রেপ কেস বলেন বা এরকম বিয়ের প্রলোভনা দেখে বিয়ে না করে শারীরিক সম্পর্ক এগুলো দেখছেন, কিন্তু আপনারা বলেন কারো কি মামলা নেওয়া হয়? কাউকে কি গ্রেফতার করা হচ্ছে? কত নারী তো প্রতিদিন এগুলো বলছে, কাউকে তো গ্রেফতার করা হচ্ছে না। সো আমি একটা সাধারণ পর্যায়ে সেই সময় মেয়ে, আমার ইয়াটা সেই সময় কেন মানুষ বিশ্বাস করবে বা কেন তারা অ্যাকসেপ্ট করবে? এবং অনেক সময় বলা হয়েছে যে মেডিকেল রিপোর্ট আনা হোক, মেডিকেল রিপোর্ট হলো। ওই সময় আমি একটা ছোট মেয়ে, ইন্টার কমপ্লিট করে আসা, কেবল অনার্সে ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছি। আমি এত কিছু জানতামই না যে এটার জন্য একটা মেডিকেলে একটা টেস্ট করা যায়, এবং একটা টেস্ট করলে যে এই বিষয়টা বের হয়ে আসে মেডিকেল রিপোর্ট, এই বিষয়টা আমি আসলেই জানতাম না। আমি যদি জানতাম ওই মুহূর্তে, আমি অবশ্যই ফার্স্টে যে হসপিটালে যে আগে আমি এটা টেস্ট করতাম, এবং সেই কাগজটা আমি আজকে সামনে নিয়ে আসতাম যে সে যে আমার সাথে ইন্টিমেট হয়েছে কি হয়নি, যেটা আপনারা বলছেন, যেটা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন যে আমি তাকে ফাঁসানোর চেষ্টা করছি, এটা ভুল। আমি আজকে একটা নারী হয়ে, একটা লড়াকু নারী হয়ে, একটা প্রতিবাদী নারী হয়ে, একটা সাহসী নারী পরিচয় দিয়েছি সত্য কথার বলে। আমার কি সেটা দোষ হয়ে গেছে? আমার অডিয়েন্সদের কাছে আমার প্রশ্ন, ভাই, আমি যদি আজকে এই অত্যাচারটা মুখ বুঝে সহ্য করতে করতে একদম চেপে যাইতাম, আপনারা কি খুশি হইতেন? যেই মেয়েগুলোর সাথে এই জিনিসগুলো হয়ে গেছে, সেই মেয়েগুলো তো আজকে সামনে আসতেছে না, তাদের লোক লজ্জার ভয়ে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সেই সাহসিকতাটা দেখিয়েছি। আমি চাইছি এই জাহিদন্তু নামের যে শয়তান, যে নরপিচাসটা, এর আসল রূপটা মানুষ জানুক। আশেপাশের যে মেয়েগুলো আছে যারা এখন ইউনিভার্সিটি লেভেলে পড়ছে বা চাকরি লেভেলে আছে, বা নতুন ইউনিভার্সিটি পড়ুয়া যে মেয়েগুলো আসছে, তারা সচেতন হোক। তারা এই জাহিদন্তুকে যতটা ভদ্র, নম্র, ভালো মানুষ ভাবে, সেটা আসলে না। এর থেকে নিজেদেরকে সেফ রাখো। আমি এই জন্যই এর বিষয়ে মুখ খুলেছি। আমি আমার সম্মানের কথা না ভেবে, আমি আমার পরিবারের কথা না ভেবে, আমার ক্যারিয়ারের কি হবে, আমার জীবনের কি হবে, আমি কিন্তু ভাবিনি। যে মানুষটা আমাকে এইভাবে অত্যাচার করতে পারে, আপনারা এটা নিয়ে অনেকে হাসাহাসি করছেন যে লাভ বাইট দিয়েছে, এইসব খারাপ খারাপ কথা বলছেন, আসলে কিন্তু না। সে কিন্তু আমাকে এখানে গলা টিপে ধরেছিল, গলায় হাত জোর, এইভাবে হানজোর বলে যেটাকে, যেটা করেছে নখ দিয়ে বা গলা টিপে ধরে মারার চেষ্টা করেছে, আমার গালে মেরেছে, আমার চুলগুলোকে টেনে ছিঁড়ে ফেলেছে। হ্যাঁ, সো আমার এখনো খুব খারাপ অবস্থা। আমি এখনো আসলে স্বাভাবিক হতে পারিনি। স্বাভাবিক হওয়ার সময়টা পেলাম কোথায়? তার ওপর আপনারা যে পরিমাণ ব্যাড কমেন্টগুলো আসলে করছেন, এটা আসলে নেওয়ার মতো না। আমি আসলে আপনাদের কাছেই প্রশ্নটা রেখে যাই যে আমি প্রথম যখন ঢাকায় পড়তে আসলাম, আমি ঢাকা শহরের কোথায় কি আছে কিছুই চিনি না। কোথায় থানা, কোথায় পুলিশ, কোথায় কার নাম্বার। যদি আমার জন্ম ঢাকায় হতো, আমি যদি স্থানীয় ঢাকার একটি মেয়ে হতাম, তাহলে আমার এই স্টেপটা হয়তো আমি প্রথম দিকে নিতে পারতাম। কিন্তু আমি কিন্তু ঢাকার কোনো স্থানীয় মেয়ে না। এবং প্রথম পর্যায়ে আমি ধরেন যাদেরকে অনেককে কল দিয়েছি, যখন আমাকে অন্তু নির্যাতন করেছে, আমি অনেককে কল দিয়েছি, অনেক সাংবাদিক ভাইদেরকে কল দিয়েছি, আমাকে অনেকে রিজেক্ট করেছে। আমাকে অনেকে কলে বলেছে, আপু সরি, আমি আপনার এই নিউজটা ছড়াবো না, আমি আসতে পারবো না থানায়। তাহলে দেখেন ভাই, আমার সাথে এই ঘটনা হওয়ার পরেও অনেক সাংবাদিক আসতে চাচ্ছে না, অনেকে ফোন ধরছে না, আমার পাশে দাঁড়াতে চাচ্ছে না। তাহলে আমি ওই অবস্থায় যখন একজন সাধারণ শিক্ষার্থী, কোনো মডেলিং করে না, কোনো অভিনেত্রী না, একটা সাধারণ ইডেনে পড়ুয়া ফার্স্ট ইয়ারের মেয়ে, ওই সময় যদি আমি এই জিনিসটা নিয়ে কথা বলতাম, তাহলে আমার কথাটা কে বিশ্বাস করতো? কে আমার পাশে দাঁড়াতো? কে মামলা নিত? বা আমি সাংবাদিক ভাইদেরকে কোথায় খুঁজে পেতাম? আপনারা বলুন। আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। তারপরেও আমি সেখানে সাহসিকতা দেখিয়েছিলাম। আমি তার সাথে কোনো প্রকার যোগাযোগ করতে চাইনি, এবং আমি চেয়েছিলাম আমার স্থানীয় আশেপাশে যে আমার কাছের মানুষজন বা আমার পরিবার, এদেরকে আমি জানাবো। কিন্তু আমি লোকলজ্জার ভয়ে বলেন বা ওর চাপে পড়ে বা ওর ব্ল্যাকমেলের শিকার হয়ে এটা বলতে পারিনি। সেও তো আমাকে ভয় দেখিয়েছে যে তুমি এটা বাইরে বলতে পারবা না।
তারপরে সে কি করলো একটা পর্যায়ে, যে তারপর সে আমাকে বললো সে আমাকে ভালোবাসে এবং বিভিন্নভাবে ভালোবাসার প্রলোভনা দেখাতে শুরু করলো। সে আমাকে কখনো কলে বোঝানোর চেষ্টা করলো সে আমাকে ভালোবাসে, সে আমার সাথে সম্পর্কে থাকতে চায়, সে আমাকে বিয়ে করবে। কখনো সে আমাকে টেক্সটে করলো, কখনো সে আমার ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে থাকতো। আচ্ছা, আপনারা এখন বলতে পারেন ক্যাম্পাসের বাইরে কেন আসবে? ভাই, ক্যাম্পাসের বাইরে সে এসেছিল, এটাও সত্য। সে আমাকে বারবার এটা বিশ্বাস করানোর চেষ্টা করেছে যে সে আমাকে ভালোবাসে। একটা মেয়ের পিছনে একটা ছেলে যখন এভাবে ঘোরে, আপনারা যারা মেয়েরা আছেন আপনারা বলেন তো আপুরা, আপনারা কি এরকম করে ছেলেদের প্রেমে পড়েননি যে আপনার পিছনে বারবার ঘুরছে, আপনাকে টেক্সট করছে, আপনাকে কল করছে, আপনার ক্যাম্পাসের সামনে দাঁড়িয়ে থাকছে, আপনাকে বোঝাচ্ছে সে আপনাকে ভালোবাসে এবং সে আপনার সাথে অলরেডি একটা ফিজিক্যাল রিলেশন করেছে, মানে রেপ করেছে? সেটা তো রেপই, আমার অনিচ্ছা সত্ত্বে সে করেছে, তো সেটা রেপ। তো ফার্স্ট পর্যায়ে যেটা হওয়ার পরে যখন সে এরকম করে আমাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করলো দিনের পর দিন, এটা একদিন দুদিনের ঘটনা না, অনেক দিন ধরেই সে চালালো, তখন আমি যখন আসলেই কোনো কিছু করতে পারছিলাম না তখন আমিও তার প্রতি ফল করি যে ঠিক আছে, সে তো আসলে আমাকে বিয়ে করতে চায়, সে আমাকে বোঝাচ্ছে সে আমাকে ভালোবাসে, সে চেষ্টা করছে, সে আমার পেছনে ঘুরতেছে। তখন আমি তার ফাঁদে পড়ি, প্রেম নামক যে মিথ্যা যে ফাঁদটা ছিল সেটার ফাঁদে পড়ি। এখানে আপনারা অনেকে অনেক কমেন্ট করতেছেন, কিন্তু আমার মনে হয় আপনারা আসলে কমেন্ট না করে, হুজুকে বিশ্বাস না করে আসলে আপনারা আমার কথাগুলো শুনুন ভাই, ঠান্ডা মাথায় একটু আমার কথাগুলো শুনে একটু বোঝার চেষ্টা করুন। আপনারা যে লিখছেন আমি আসলে বড় নায়িকা হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য এইসব করছি, ভাই আমার ভাইরাল হওয়ার কি আছে বলেন তো? আমি তো অলরেডি অভিনয় করছি, আমি অলরেডি RTV-তে সিরিয়াল করছি, বৈশাখী চ্যানেলে সিরিয়াল করছি, BTV-তে কাজ করেছি, নাটক করছি। আমার যা ফেমাস হওয়ার তা ফেমাস হয়ে যাচ্ছেও, আমি হয়ে গেছি ভাই। আমার এখানে আলাদা করে আমার মান সম্মান ইজ্জত সব বিসর্জন দিয়ে কেন আমাকে ভাইরাল হতে হবে বলেন? তারপরেও যদি এরকম কোনো বিষয় হতো যে আমি কোনো টিকটকার প্ল্যাটফর্মের মেয়ে বা আমার কোনো পড়াশোনা নেই, আমার কোনো ফ্যামিলি নেই, তাহলেও একটা বিষয় থাকতো। কিন্তু আমি তো একটা শিক্ষিত মেয়ে, পড়াশোনা করে আসা একটা মেয়ে, কখনো কি এইসব ভাইরাল হওয়ার জন্য এইসব মানে কি বলবো যে এইভাবে কখনো একটা ঘটনা প্রেজেন্ট করে? আপনি বলেন একটা মেয়ে কোন পর্যায়ে গেলে মানে আর সহ্য করতে না পারলে কখন এভাবে আসলে নিজের সবকিছু বিসর্জন দিয়ে কথাগুলো বলে? আপনারা বলেন তো। আমি তো সহ্য করেছি, তার অন্যায়গুলো সহ্য করতে 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 যখন দেখতেছি যে একদম অমানবিক পর্যায়ে চলে যাচ্ছে, সে আমাকে মেরে ফেলতেছে ভাই, লিটারেলি মেরে ফেলতেছে, এটা বিশ্বাস করেন আপনারা? আমার গলা টিপে ধরছে, আমি যদি পালায় না আসি আমাকে তো মেরেই ফেলে সে যদি ওখানে আমাকে মেরে ফেলতো দরজার ভিতরে, তখন আপনারা কি বলতেন? তখন আপনারা কি এটাই বলতেন যে হ্যাঁ তুমি কেন গেছো, তুমি গেছো বলে তোমাকে মারছে? হ্যাঁ, আপনাদের এটা কি ধরনের কথা বলেন তো? তুমি গেছো কেন? আমি সব ক্লিয়ার করতেছি আস্তে আস্তে। আপনারা শুধু আমার এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনেন, তারপর আপনারা নিজেরা অনুধাবন করেন যে কতটা সত্য কতটা মিথ্যা। আমি আসলে এখনো আমি মেন্টালি অনেক অনেক ভেঙে পড়েছি, আমি আসলে দিশেহারা হয়ে পড়েছি যে আমি আসলে কি করব। আমি যেখানে যেই নারী সমাজকে নিয়ে, যেই নারী সমাজের সচেতনতার জন্য আমি নারীর অধিকার নিয়ে কথা বলতেছি, সেই নারী সমাজের সেই মেয়েগুলোই আসলে আমার নামে খারাপ কথা বলতেছে, আমাকে কাদা ছিটাছিটি করছে। তাহলে আমি কি বলবো এখানে বলেন? যে এই সব নারীদের আসলে আমার এই জিনিসটাতে এগিয়ে আসা উচিত। ধরেন আমার জায়গায় যদি অন্য কোনো মেয়ে মুহূর্তে থাকতো, সে কিন্তু একটি কথাও স্বীকার করতো না, সে চুপ করে যেত। তার সাথে যতই অন্যায় হোক, তাকে মেরে ফেলুক, কেটে ফেলুক, তার লোকলজ্জার ভয়ে, তার ক্যারিয়ারের ভয়ে বা যত কিছুর ভয়ে হোক, সে কিন্তু মুখ খুলতো না। শুধু আমি না, এই আমার মতো এরকম অনেক মেয়ে কিন্তু এই অন্তুর প্রেম নামক ফাঁদের শিকার ভাই। তারা হয়তো আজকে চুপ করে আছে, তারা হয়তো বা এই খবরগুলো, এই নিউজগুলো দেখতেছে, বাট মনে মনে হয়তো বা তারাও বলতেছে যে হ্যাঁ এই আপুটা সঠিক, কিন্তু তারা কিন্তু এখনো সামনে আসতেছে না, বলতেছে না। কিন্তু আপনারা যদি সঠিকভাবে তদন্ত করেন, দেখবেন অনেকগুলো মেয়ের সাথে সে এরকম প্রতারণা করেছে। সে সবসময় নিজেকে যে খুব ভালো একটা ফেস দেখায় না, খুব হাসি খুশি ফেস, খুব ভদ্র ফেস, খুব ভালো একটা মানুষ, যে তার যে ফ্যান বেস, তার তো একটা ফ্যান বেস আছে। সে যেহেতু আসলে সিঙ্গার প্লাস বিজনেস করছে, তার সাথে অনেক তার ভাই ব্রাদার আছে, তার মেয়ে ফ্যান বেস আছে, ছেলে ফ্যান বেস আছে, তারা তো এখন বলবেই, তার সাপোর্ট নিবেই, কারণ সেই ঘটনাটা তো তাদের সাথে হয় নাই ভাই। সেই যে আমি যে অমানবিক অত্যাচারটা সহ্য করলাম, রেপ্ট হলাম, তারপরে আমাকে মারলো, এই করলো সেই করলো, এই জিনিসগুলো তো তারা ফেস করে না, তারা তো তাদের ভালো সাইডটা দেখেছে। একটা মানুষ যখন একটা মানুষের শুধুমাত্র ভালো সাইড দেখে, খারাপ সাইড দেখে না, তখন তো তারা তার নামে ভালো কথা বলবেই। একটা মানুষ মনে রাখবেন, কখনো সবার কাছে ভালো হতে পারে না। সে যদি আপনার কাছে ভালো হয়, যদি একটি মেয়ের কাছে ভালো হয়, সে আরেকটি মেয়ের কাছে খারাপ হতেও পারে।
হ্যাঁ, একটি মানুষ কখনোই দুধে ধোয়া তুলসীর পাতা হতে পারে না। প্রত্যেকটা জিনিসের যেমন একটা ভালো দিক খারাপ দিক আছে না, সেরকম যে আপনারা যে ভাবতেছেন যে জাহিদ অন্তু খুবই ভালো মনের মানুষ, খুবই দুধে ধোয়া তুলসীর পাতা, এত ইনোসেন্ট চেহারা, এত ভালো মানুষ, আর পৃথিবীতে দুইটা হয় না। কিন্তু ভাই আমি তো তার নিকৃষ্ট রূপটা আমি দেখেছি। আমি তো এই দেখেন আমি নির্যাতনগুলো সহ্য করছি ভাই, আমাকে মারছে, মেরে ফেলতো ভাই। হ্যাঁ, তাহলে আমি এখানে আর কি বলবো? আমি আরো কিছু আসলে কমেন্ট পড়বো, আমি আপনাদেরকে আসলে এগুলো প্রমাণ দিতে চাই যাতে আপনারা আমাকে সাপোর্ট করেন, আমি এটা অবশ্যই আশা করবো আপনাদের কাছে। মানে কমেন্টে অনেক কিছুই দেখলাম যে নিজে থেকে শুয়ে পড়েছে, তারপরে আচ্ছা যে নিজে থেকে শুয়ে পড়েছে যে বিষয়টা আমি বলি। প্রথম দিকে যে আমাকে ফার্স্টে সে রেপ করেছে, সে আমাকে যে গিটার শেখানোর নামে তার বাসায় ডেকেছিল, তার বাসা পুরো ফাঁকা ছিল। তো ওই মুহূর্তে যখন আমি বের হতে চেয়েছিলাম, সে বারবার বলছিল বসো বসো, আমার স্টুডেন্টরা আসবে বলে সে একটা পর্যায়ে দরজাটা বন্ধ করে সে আমার সাথে জোর জবরদস্তি করার চেষ্টা করে। এখন আপনারা বলেন ভাইয়া, একটা ছেলে যখন দরজা টরজা সব বন্ধ করে বারবার আমার সাথে মানে ফিজিক্যাল হওয়ার চেষ্টা করে, একটা মেয়ে কতক্ষণ কিভাবে আটকাবে বলেন তো? যদি আমি ওই ফ্ল্যাটের মধ্যে আমি চিল্লাই, কে আসবে? কে আসবে আপনারা বলেন? ঠিক আছে, সো এইভাবে সে মানে একটা মেয়ে চাইলেও তো সেটা থামাতে পারে না। অনেকবার আমি বাধা দেওয়ার চেষ্টা করেছি, মুখে বলেছি, হাত দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছি, অনেকবার ধাক্কাধাক্কি করেছি, বাট তারপর তো সে করেছে আমার সাথে। এখন সেটা একটা পর্যায়ে যাওয়ার পরে যখন আমি দেখলাম যে সে আমাকে আসলে বিয়ে করার মতো মানুষই না, তখন আমি জানতে পারি যে আরো কিছু মেয়ের সাথেও সেই রকম একটা ফিজিক্যাল সম্পর্কে আবদ্ধ আছে। সেই মেয়েগুলো আমি জানি না কি জন্য মুখ খুলতেছে না, তবে আমি সেই সব আপুদেরকে আসলে আহ্বান জানাচ্ছি, আপুরা, আপু দেখেন, একটা মেয়ের আসলে ইজ্জতটা হচ্ছে সবচেয়ে বড় সম্পদ। আপনার ইজ্জত যদি এই জাহিদ অন্তু নিয়ে থাকে, আপনাকে যদি ছোট করে, আপনাকে যদি বিয়ের প্রলোভনা দেখে আপনাকে ইউজ করে, অ্যাবিউজ করে, ভাই হ্যাঁ, আপনার আসলে মুখ খোলা উচিত সম্মানের কথা না ভেবে। আমি তো ভাবিনি, আমি তো অকপটে সত্য কথা বলেছি। আমার সব থেকে বড় ভুল হয়েছে এখন সত্য কথা বলা। ভাই, মানুষের সত্যর যে দাম নাই তার প্রমাণ আবারও হচ্ছে। আমি সত্য কথা বলেছি বলে আপনারা আজকে আমাকে অপরাধী সাব্যস্ত করতেছেন। এক হাতে কখনো তালি বাজে না ভাই। আমি আপনারা যে বলতেছেন আমি নিজে থেকে শুয়ে পড়ছি, নিজে থেকে এটা করছি, এটা তো ভুল ভাই। আমি নিজে থেকে শুয়ে পড়ছি আর সে আমার উপর কোনো অত্যাচার করে নাই, মানে তাকে কি আমি ফেলায় নিজে শুয়ে পড়ছি, বিষয়টা এরকম? সে তো আমার উপর আক্রমণ করছে। আচ্ছা যাই হোক, সেই সব বিষয়ে গেল। আপনারা যে বলছেন দর কষাকষি ঠিক হয়নি, তাই হয়তো বা সে এসে করেছে। ভাই, আমি কোনো প্রস্টিটিউট না, আপনাদেরকে ক্লিয়ার করি। আমি একটা ভালো ফ্যামিলির মেয়ে, আমি একটা শিক্ষিত মেয়ে, একটি ভালো ফ্যামিলির মেয়ে, যার লোক লজ্জার ভয় আছে। সে কখনো আসলে প্রস্টিটিউট হতে পারে না। কখনো তার সাথে কোনো প্রকার বিন্দু মাত্র 1 টাকার বিনিময়েও তার সাথে শোয়া বা এই কোনো সম্পর্কে আমি ছিলাম না। সে কখনো এটা সম্ভব না, এটা সত্য না। এটা মানে আমি তার সাথে কখনো 1 টাকার বিনিময়েও কোনো প্রকার মানে সম্পর্কে থাকিনি। সো আপনারা এটা বলতে পারেন না যে দর কষাকষি হয়নি, টাকার লেনদেন ঠিকভাবে হয়নি বলে মেয়েটি আসলে এই পর্যায়ে এসে কথা বলতেছে। প্রথম থেকে আমি এটা শিকার হয়েছি। তারপরে যখন দেখলাম যে ছেলেটি আমাকে বিয়ে করার মতো না, প্রথমে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তো আমার সাথে সম্পর্কে গেল, মানে ফার্স্টে রেপ করার পরে সে আমার সাথে সম্পর্কে গেল। তারপর আমি যখন জানতে পারলাম যে সে আরো কিছু মেয়েদের সাথেও এরকম সম্পর্কে জড়িত এবং সে বিয়ের জন্য অস্বীকার জানাচ্ছে, আমি যখন তাকে বললাম যে আপনি কি আমাকে বিয়ে করবেন না, তখন যখন সে অস্বীকার করলো, তখন আমার কাছে মনে হলো যে ঠিক আছে, আমার আসলে এই সম্পর্ক থেকে সরে আসা উচিত, মিউচুয়ালি সরে আসা উচিত। তা আমি তখন তার সাথে কন্ট্যাক্ট অফ করে দিই যে ছেলে আমাকে বিয়ে করবে না, আমার তো ভাই ছেলের অভাব পড়ে নাই ভাই। হ্যাঁ, আমি আসলে পচে যাইনি। দেখেন, আমি একটা শিক্ষিত মেয়ে, আমি দেখতে খুব একটা খারাপ না, সব পাশ দিয়ে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি অভিনয় করছি, আমার জীবনে আসলে ছেলের অভাব হবে না, আমি ওটা মনে করি, বিশ্বাস করি। তো এমন কিছু না যে আমার ওকেই বিয়ে করতে হবে, ওকেই পেতে হবে, বিষয়টা এরকমও না যে আমি ওর নামে মানে ওর সাথেই পড়ে থাকবো ওর এত খারাপ ব্যবহারের পরেও। তো আমি তখন মুভ অন করার চেষ্টা করি, আমি তার সাথে যোগাযোগ করি না। কিন্তু তারপরে দেখা গেছে যে আমি তো কাজ করতেছি, সে কিছু বিজনেস প্ল্যান করছে। এখন দেখা যায় ভাই, আমাদের সবার সাথে কাজ করতে হয়। আমরা যখন মডেলিং করি, আমরা প্রোডাক্ট শুটের কাজ করি, বা আমরা ধরেন অভিনয় করি বিভিন্ন নাটকে, এখন তার সাথে ধরেন আমার সম্পর্ক বিচ্ছেদ হতেই পারে, ব্রেকআপ হতেই পারে। আপনি অলরেডি আপনারা হয়তো দেখেছেন, মিডিয়াতে আপনারা অনেকেই তো দেখেছেন
যে যারা পূর্বে স্বামী স্ত্রী ছিল, ডিভোর্স হয়েছে, তারপরেও তারা কাজের পারপাসে একসাথে এসেছে, একসাথে ইন্টারভিউ দিয়েছে বা তারা আলাদা করে মিট করেছে। এরকম অনেক কাপল আছে। আপনি বলতে পারেন সাকিব খান, বুবলি, অপু বিশ্বাস, আপনি বলতে পারেন তাহসান মিথিলা, আপনি বলতে পারেন অনেককে বলতে পারেন যাদের পূর্বে সম্পর্ক ছিল, তারা আলাদা হয়েছে, তারপর তো তারা কাজের শর্তে একসাথে দেখা করেছে, কাজ করেছে একসাথে, তাই না? তো আমি এমন একটা সেক্টরে আছি ভাই, যেখানে আমার শত্রুর সাথে আমাকে কাজ করতে হবে, আমার বন্ধুর সাথে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? সেই কাজের প্রেক্ষাপটে সে আমাকে বললো, নক করলো যে আপনি আমার, যেহেতু আপনি ভালো মডেলিং করছেন, কাজ করছেন, সো আপনি আমার প্রোডাক্টে শ্যুট করেন। সে আমাকে প্রোডাক্ট শ্যুট করবেন এই বিষয়ে কথা হয় তার সাথে। সো এখন আপনারা অনেকে বলতেছেন আপনি কেন গিয়েছেন। আমি তো ক্লিয়ার করেছি যে ভাই মিডিয়াতে এরকম অনেক মানুষের থাকে, তাই বলে কি আমরা কাজ করবো না? আর আমি এমন একটা প্রফেশনে আছি যে আমার সবার সাথে কাজ করতে হবে, ঠিক আছে? আমি প্রফেশনের জায়গা থেকে কাজ করতে চেয়েছি তার সাথে, কিন্তু আমি যখন আসলেই তার সাথে মানে আমি কিছু আসলে স্ক্রিনশট একটু দেখাবো। আচ্ছা, আমি বলেছি যে আমার প্রাইভেসি প্রচুর পরিমাণে মেনটেন করা হয়েছিল, সেও করতো। আমি তাকে অন্য নামে সেভ করে রেখেছিলাম, যেহেতু তারও একটা মানে প্রাইভেসি ছিল, আমার একটা প্রাইভেসি ছিল। এই যে এটা হচ্ছে তারই কিন্তু প্রোফাইল, তার একটা নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার। সো এইখান থেকে আসে, এগুলো তো অলরেডি সে ডিসঅ্যাপিয়ারিং করে ভ্যানিশড করে দিয়েছে, আমারও থেকেও চ্যাট ডিলেট হয়ে গেছে। সো জাস্ট আমাদের ফোন কলে কথা হয়েছিল যে সেদিন আমরা দেখা করব, আমি জাস্ট বলছি আপনি তো লোকেশন দিলেন না। সে আমাকে বললো ওই নাম্বারে নক দিন। সে দেখেন কতটা প্রাইভেসি মেনটেন করে, যে ওই নাম্বারে নক দিন বললো। দেন আমি কিন্তু বললাম যে ওই নাম্বার আমার কাছে, দেখেন ওই নাম্বার নাই আমার কাছে, ওই নাম্বারটা দিন আমাকে, মেবি ব্লক করে রাখছি। হ্যাঁ, দেখেন এই যে ব্লক করে রাখছে, দেখেন আমি যে তাকে নিজে থেকে ইগনোর করি, এটা তো আপনারা ক্লিয়ার ভাই। গুড, দেখেন সে যদি না চাইতো, সে আমাকে তার এক্স্যাক্ট বাড়ির লোকেশনটা কিভাবে দেয় বলেন? গুলশান 2, রোড নাম্বার 100, হাউস নাম্বার 29। আসুন দেখুন। হ্যাঁ, এই যে 3টার সময় চ্যাটিং করতেছে। আমি তখন লিখছি ব্লকে থাকাটা ভালো। এইটা লোকেশন, আসুন দেখেন। আমি যদি নিজে থেকে তাকে ফাঁসাতে চাইতাম, তার সাথে ইন্টিমেট হতে চাইতাম বা নিজে থেকে শুয়ে পড়তাম, তাহলে আমি কখনোই এই কথাটা লিখতাম না যে আমি আপনার বাসায় মিট করতে চাই না। আমি তাকে বলেছি আমি কিন্তু আপনার বাসায় যাব না, আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা ক্যাফে থাকলে ওখানে আসুন। ভাই এইটাই প্রমাণ করে যে আমি তাকে কোনো নিজে থেকে শুয়ে পড়িনি, কোনো ফাঁদে ফেলতে চাইনি। আমার শুধুমাত্র নিয়াত ছিল তার সাথে প্রোডাক্ট শুট বা ফটোশুট, যেটা বিজনেস পারপাস প্রফেশনের কাজে থাকা। হ্যাঁ, সো তারপরে আমি এটা বলেছি এবং আমি এটাও লিখেছি, আমি চাই না আমাদের মধ্যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটুক। অপ্রীতিকর মানে আপনারা বুঝতেই পারতেছেন যে অপ্রীতিকর বলতে আমি কি বোঝাচ্ছি, যে সেটা যে আগে করেছে আমার সাথে যৌন নির্যাতন, হ্যারাসমেন্ট, হেনস্থা, যেটাই আপনারা বলেন, সেই জিনিসটা যাতে আবার না হয়, আমি এটা ক্লিয়ার করছি। তারপর আমাদের কথা হয়, কই আপনি? সে বললো যে আমি আসতেছি। তারপর আমাকে বললো কই আপনি? আমি বললাম যে পিঙ্ক সিটির পাশের পার্কটাতে বসে আছি। তো বলতেছে আচ্ছা আমি রওনা দিয়েছি। মানে সে তার বাসায় ছিল না, সেদিন সে বাসা চেঞ্জ করতেছিল। বাসা চেঞ্জ করতেছিল, তাই জন্য সে আমাকে বললো যে আসেন, অফিসে আসেন। আসার পর আমি দেখি যে তার বাসায় আসলে সে নেই। হ্যাঁ, তো তারপরে দেখেন এই যে আমি বাসার শিফট, এখানে তার সাথে আমার কিছু কথা হয়েছে যে দেখেন আমি আপনার অফিসে 4:30 থেকে 5:30 পর্যন্ত ওয়েট করেছি। আমি যাওয়ার পর একটা জিনিস দেখেছি, আমি এটা ক্লিয়ার করছি, দাঁড়ান। আরে আমি ব্যস্ত, এই যে বাসা শিফট করেছি, আজ না করলে হতো না। তারপর দেখেন তার সাথে কলে কথা হয়েছে, দেন আমি আবার তাকে কিন্তু ব্লক করে দিয়েছি। দেখেন সে কিন্তু আমাকে কলে বলেছে যে আপনি আসুন, দেখতেই পাচ্ছেন। ভাই দেখেন, আমি কিন্তু নিজে থেকে তার সাথে কোনো প্রকার মানে যে ইন্টিমেট হতে যায়নি, নিজে থেকে কিন্তু তাকে আমি বিপদেও ফেলতে চাইনি। আমি কিন্তু সতর্কতা অবলম্বন করেই কাজ, প্রফেশনাল জায়গা থেকে থাকতে চেয়েছিলাম। যার কারণে আমি তাকে বলেছিলাম যে ভাই অফিস বাসা কোথাও না, যে চলেন রেস্টুরেন্টে যাই। এমনকি আমি পিঙ্ক সিটির পাশে যে মানে মাঠটাতে বসেছিলাম, সেখানে আমি বলেছি যে আপনি এখানে আসেন। সে আসেনি, তার উদ্দেশ্যই হচ্ছে তার বাসায় নিয়ে যাওয়া। তো আমি যখন হচ্ছে আবারও সে বললো আসুন, আমি তার বাসায় গেলাম। বাসায় বলতে আসলে অফিস ছিল, মানে অফিসে বলেছিল, অফিসের ভিতরেই তার বাসা ছিল। সে নতুন গুলশানে বাসা শিফট করেছে, বাসাটাইতে তার অফিস আছে, বাসা আছে, প্রোডাক্ট ফটোশুটের স্টুডিও আছে, মানে সবকিছুই তার বাসার মধ্যে সে করেছে। তারপরে সে কাজের প্ল্যান করার নামে বসে, এবার একটা পর্যায়ে সে বাসার দরজা বন্ধ করে, তার রুমের দরজা বন্ধ করে।
এবং রুমের দরজা বন্ধ করার পরে সে আবারও হচ্ছে সেম কাজটা, যে ফার্স্ট দিন একদম যে তার বাসায় গিটার শেখানোর যে নাম করে সে আমাকে নিয়ে যেভাবে আমার উপর ঝাঁপিয়ে পড়েছিল, সেই জিনিসটা আবারও সে প্রয়োগ করার চেষ্টা করে। সে যেহেতু আমি তার সাথে আর কন্ট্যাক্ট করছি না, কথা বলছি না, সে আবারও বলেছে সম্পর্কটা সে ঠিক করতে চাই। আমি যেহেতু তাকে রেসপন্স করছিলাম না, তো তারপরে সে দরজাটা আসলে বন্ধ করে আবার আমাকে খুব জোর জবরদস্তি করে ফিজিক্যাল হওয়ার জন্য। আমি হতে চাই না। একটা পর্যায়ে সে আসলে মারামারি স্টার্ট করে, আমার গলা চেপে ধরে, মারতে ধরে। তো এবং সে আমার সাথে যে সম্পর্ক আছে এটাও সে কোথাও আসলে বলতে চায় না। এটা নিয়েও তার ভাই জানাজানি হলেও সে এটা নিয়েও অনেক অ্যাগ্রেসিভ হয়। সব কিছু মিলাই ঝিলাই আর কি সে আমাকে অনেক অত্যাচার করে, মারে। ভাই আমি আসলে এটার বিচার চাই।